সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালোই আছো এবং নিরাপদে আছো। তো যাই হোক, তো তোমাদের সাথে আবার দীর্ঘদিন পরে দেখা। যারা কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের 2019-20 শিক্ষাবর্ষের ইতিমধ্যেই দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ, তোমরা বর্ষ পরিবর্তন বা ইয়ার চেঞ্জ পরীক্ষা দিয়েছো। আমাদের হাতে এটা প্রক্রিয়া চলছে, আমরা ধরে নিয়েছি তোমরা সবাই দ্বাদশ শ্রেণীতে আছো। তো এই খেতাব বা এই পদবিতে তোমাদেরকে অনেক আগেই দিয়ে দিয়েছি যে তোমরা ইতিমধ্যেই দ্বাদশ শ্রেণীতে। তো তারপরে আমরা একটা পরীক্ষা নিয়েছি যেটা দরকার ছিল তোমাদের জন্য। আর আজকে তোমাদের সাথে আবার পরীক্ষার পরে মুখোমুখি হয়েছি একটা টপিক নিয়ে, যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব আমি। তো তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নেই, যে এগুলা তোমাদের ক্লাসে বাজে কথা বলে থাকতাম, আজকে সেই বাজে কথার এই একটা অংশ বলি, যে জীবনের একটা অপরিচ্ছেদ্য বা অপরিহার্য একটা অঙ্গ হচ্ছে মৃত্যু। ঠিক আছে, যেটাকে কোনোভাবেই কেউ এড়াতে পারবে না, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তোমরা দেখো যে যত ক্ষমতাই থাকুক আর যত বড় মানুষের, যত ধনী বা যত দরিদ্র, মানে যেই হোক, সে কিন্তু মৃত্যুর স্বাদ এড়াতে পারবে, তাকে মৃত্যু গ্রহণ করতেই হবে। তাহলে ভাই, আমি যেটা বলছিলাম তোমাদেরকে, যে মৃত্যু যেহেতু গ্রহণ করতেই হবে, তাহলে সেটার প্রস্তুতি নেওয়াই তো ভালো, তাই না? তো তাই মৃত্যুর কথা চিন্তা করে যাতে আমরা পরপরেও ভালো থাকি, এই জন্য আমরা যাতে এটার প্রস্তুতি গ্রহণ করি। দেখো, আজকে সকালে উঠেই মনটা খুব ভারাক্রান্ত, মনটা খুব খারাপ হলো। এই কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, যে হচ্ছে বর্তমান ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিল এবং ছোটো ভাই হিসেবে আমার খুবই পরিচিত ছিল, সে খুব কাছের, সে নুরে আলম তপন, তোমরা হয়তো অনেকেই নাম শুনে থাকবে তার, এবং বিশ্ববিদ্যালয়ে খুব পরিচিত মুখ, স্যাররা মোটামুটি সবাই ছিলেন। ছেলেটি আজকে মারা গেল। সকালে উঠে এই সংবাদটা শুনে খুবই খারাপ লাগলো। অসুস্থ ছিল, তো ঢাকায় স্থানান্তর করা হয়েছিল, ঢাকা মেডিকেলে নেওয়ার আগেই মারা গেছে। তো যেটা বলছিলাম, যে আসলে মৃত্যুর কোনো বয়স নেই, যে তোমার বাবা মা আগে আসছে আগে মরবে এরকম কোনো গ্যারেন্টি নেই। আবার তুমি পরে আসছো বলে পড়ে যাবে এটা বলা যায় না। সুতরাং যে কেউ যে কোনো মুহূর্তেই মারা যেতে পারে। তো আসার সিরিয়াল আছে ভাই, কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। তাই এই জন্য আমরা সবসময় নিজের কাছে সৎ থেকে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, যাতে মৃত্যুর পরে জীবনটা সুখময় হয়। তো মৃত্যুর পরেও যাতে মানুষ তোমার কথা বলে যে না, ভালো ছিল। তো ঠিক আছে, তো যাই হোক, আজকের বাজে কথার অংশ ছিল এইটুকুই। আমরা চলে যাব আজকে আমাদের টপিকে। লক্ষ্য করো, আজকে তোমাদেরকে বাংলা ব্যাকরণের ইতিমধ্যেই যে টপিকগুলো পড়িয়েছি এগুলো আমি আবার একটু বলছি, বলে আজকে আমরা নেক্সট যাচ্ছি। দেখো, বাংলা ব্যাকরণের তোমাদের টপিক আছে হচ্ছে, ব্যাকরণ অংশের টপিক আছে 6টা। ব্যাকরণ অংশ, ব্যাকরণ অংশের টপিক আছে। আচ্ছা, আমি দেখে নেই, তোমরা আমাদের জয়েন করেছো, যে তোমাদেরকে আমি আবার মনে করে দিতে চাই যে যারা আমার সাথে যুক্ত হয়েছ তোমরা সবাই করবে, এই তোমাদের কমেন্টস অপশনে গিয়ে তো রোল এবং সেকশন লিখে দিবে, কারণ এটা বরাবরের মতোই এটা লেখাটা খুবই জরুরি আমাদের। ঠিক আছে, তো যাই হোক, আর যা বলছিলাম যে তোমাদেরকে যা পড়িয়েছি ব্যাকরণ অংশ থেকে, আমি ব্যক্তিগতভাবে যে ক্লাসগুলো তোমাদের সাথে নিয়েছি এগুলো বলছি, আর আজকের টপিকটা ঘোষণা করছি। দেখো, তোমাদেরকে আমি উচ্চারণ পড়িয়েছি, উচ্চারণ 1, 2 বানান পড়িয়েছি, 3 তোমাদেরকে ব্যাকরণিক শব্দশ্রেণী পড়িয়েছি, ব্যাকরণিক শব্দশ্রেণী। ঠিক আছে, 4 তোমাদেরকে বানান ব্যাকরণিক শব্দশ্রেণী, শব্দ গঠন, শব্দ গঠনের মধ্যে শব্দ গঠনের মধ্যে যা যা ছিল, শব্দ গঠন, শব্দ গঠনের মধ্যে ছিল হচ্ছে উপসর্গ, তারপরে ছিল হচ্ছে সমাস, সমাস, আর ছিল প্রকৃতি প্রত্যয়, প্রকৃতি প্রত্যয়। তো এইগুলো ইতিমধ্যে আমি পড়িয়েছি। আর আজকে যেটা পড়াবো এটা হচ্ছে বাক্যতত্ত্ব। তোমাদের এই বাক্যতত্ত্ব টপিকটা পড়াবো। ঠিক আছে, তো এটা নিয়ে আজকে তোমাদের সাথে কথা হবে, যে এটা বাক্যতত্ত্ব নিয়ে কথা হবে। ইতিমধ্যে আমরা
এই 4টা পড়িয়েছি। আজকে 5 নম্বর টপিক নিয়ে কথা হবে, যদিও এই টপিক নিয়ে অন্য স্যার অন্য সময় হয়তো কথা বলেছেন, তারপরে আমি সিরিয়ালি পড়িয়ে যাচ্ছি ব্যাকরণটা, তোমাদেরকে এটা ওই সিরিজ আকারে শেষ করব, ঠিক আছে? তো আজকে আমরা বাক্যতত্ত্বের উপরে একটা ক্লাস দিব, আবার পরে যে ক্লাসটা এটাও কিন্তু বাক্যতত্ত্বের উপরে হবে। তাই আমরা আজকে বলতে পারি যে বাক্যতত্ত্বের লেকচার 1 হবে আজকে, ঠিক আছে? বাক্যতত্ত্বের লেকচার 1। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় কি? বাক্যতত্ত্ব। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাক্যতত্ত্ব। লক্ষ্য করো, আলোচ্য বিষয় বাক্যতত্ত্ব 1। বাক্যতত্ত্ব 1 মানে কি? আজকে হচ্ছে বাক্যতত্ত্বের প্রথম ক্লাস। আবার আগামী দিনেও একটা ক্লাস নিব, বাক্য পরিবর্তন কিভাবে করতে হয় কিছু নিয়মকানুন দিয়ে দিব, এবং অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তোমরা বাক্য রূপান্তর বা ট্রান্সফরমেশন সেন্টেন্সটা খুব বুঝো, কিন্তু বাক্য রূপান্তর করতে গেলেই তোমরা বুঝো না, বাক্য পরিবর্তন করতে গেলেই বুঝো না। এটা আমরা আগামী দিন পড়াবো। আজকে বাক্যের বেসিক কটা প্রশ্ন পড়াই দিব, 2টা প্রশ্ন, যেটা তোমরা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা জানো যে 2020 সালে যারা এইচএসসি পরীক্ষার্থী ছিল ইতিমধ্যেই তারা অটো পাস করেছে, যাদের রেজাল্ট ডিসেম্বরে ঘোষিত হবে। আর সুতরাং তাদের জন্য যে বিষয়গুলো ইম্পর্টেন্ট ছিল এগুলো তো পরীক্ষা হয় নাই, যেহেতু আসেই নাই, তো এই বিষয়গুলো কিন্তু এখন আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে গেছে। আমরা কিন্তু এই বছরটা বাদ দিয়ে তোমাদেরকে পড়িয়েছিলাম যে এই বিষয়গুলো হয়তো এই বছর চলে আসবে, এই জন্য এই বিষয়গুলো লেস ইম্পর্টেন্ট দিয়ে তোমাকে পড়িয়েছিলাম। আর এখন কিন্তু এগুলো ইম্পর্টেন্ট হয়ে গেছে। তাই আজকের যে একটা প্রশ্ন তোমরা একটু লিখে নাও খাতায় যারা আছো আমার সাথে। আর পাশাপাশি তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই তোমরা রোল এবং সেকশন লিখে দাও, কারণ এটা খুবই উপকারী এবং কী কাজে লাগবে এটা তোমরা হয়তো পড়েই বুঝতে পারবে। তো ঠিক আছে, আমরা চলে যাই আমাদের প্রশ্নে। তো তোমরা একটু প্রশ্নটা লিখে নাও, ঠিক আছে? আজকের প্রশ্ন হচ্ছে 1 নম্বর প্রশ্ন। এটা হচ্ছে যে 1 নম্বর প্রশ্ন দিচ্ছি তোমাদেরকে, যে বাক্য কাকে বলে, বা বাক্য কাকে বলে, তো বাক্যের সংজ্ঞা দাও। বাক্য কাকে বলে? বাক্য কাকে বলে? তারপরে বাক্যের একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক, উদাহরণ সহ আলোচনা করো। একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক, উদাহরণ সহ কয়টি গুণ থাকা আবশ্যক, উদাহরণ সহ আলোচনা করো। উদাহরণ সহ আলোচনা করো। এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন দিব তোমাদেরকে, যে বাক্য কাকে বলে, এটা হলো 2 নম্বর প্রশ্ন। আগে আমরা 1 নম্বর প্রশ্নটা সমাধান দিয়ে নিই। তোমরা জানো এইগুলো আমাদের লাগবে, কারণ বাক্য পরিবর্তন করতে গেলে বৈশিষ্ট্য লাগবে, তোমাদের বাক্যের প্রকারভেদ লাগবে, এগুলো নিয়ে আলোচনা করে তারপরে কিন্তু বাক্য পরিবর্তনে যেতে হবে। হুটহাট করে বাক্য পরিবর্তনে গেলে আসলে কিছুই বুঝবে না। তো এই জন্য আসলে আমি এইগুলো আজকে আলোচনা করছি, আগামী দিন হয়তো আমরা বাক্য রূপান্তর আলোচনা করবো। তো আজকের ক্লাসটা যারা মনোযোগী হয়ে থাকবে, মনোযোগ দিয়ে দেখবে, তারাই কিন্তু বাক্য পরিবর্তনটা খুব দ্রুত বুঝে যাবে, ঠিক আছে? তাহলে চলো আমরা একটু এটার সমাধান দিই। লক্ষ্য করো, আমরা এটা সমাধান দিচ্ছি। আচ্ছা, বাক্য কাকে বলে? আমরা জানি ভাষার মূল উপকরণ হচ্ছে কি? ভাষার মূল উপকরণ বাক্য। তাহলে আমরা বলতে পারি ভাষার মূল উপকরণ বাক্য, এবং ভাষার মূল উপাদান হচ্ছে শব্দ। ভাষার মূল উপকরণ কি? বাক্য। আমরা একটু লিখে নেই যে বাক্য বলা হচ্ছে ভাষার মূল উপকরণ বাক্য, এবং বাক্যের মূল উপাদান শব্দ। তো আমরা বাক্যের সংজ্ঞায় বলতে পারি যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা, আমরা কি বলবো, যে সুবিন্যস্ত
যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা বক্তা তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকেই বাক্য বলে। আমরা বলতে পারি যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা বক্তা তার মনোভাব সম্পূর্ণরূপে কোনো বিষয়ে বক্তা তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে বাক্য বলে। যেমন আমরা বলতে পারি রহিম ফুটবল খেলে, ধরো একটা উদাহরণ দিলাম, এরকম অনেক আছে আমরা দিতে পারি। তো এগুলোকে আমরা কি বলতে পারি? বাক্য। তাহলে আমরা কি বললাম? ভাষার মূল উপকরণ বাক্য এবং বাক্যের মূল উপাদান শব্দ, যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা বক্তা তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে বাক্য বলে। যেমন রহিম ফুটবল খেলে। তাহলে এটা হচ্ছে বাক্যের, আমরা কি বললাম? এটা বাক্যের সংজ্ঞা বললাম, বাক্যের সংজ্ঞা। একটু লক্ষ্য করো, আমাদের প্রশ্নটা ছিল যে বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক? উদাহরণ সহ আলোচনা করো। তাহলে আমরা বলবো যে একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক। আমরা এখন যে প্যারাটা লিখবো এটা হচ্ছে যে বাক্যের গুণ, একটি সার্থক বাক্যের গুণ। লক্ষ্য করো, বাক্যের গুণ বলতে পারি যে একটি সার্থক বাক্যের 3টি গুণ থাকা আবশ্যক। কয়টি? আবশ্যক মানে অবশ্যই থাকতে হবে। এর একটিও যদি না থাকে তাহলে সেটা বাক্য হবে না। তাহলে আমরা কি বলতে পারি? যে একটি সার্থক বাক্যের 3টি গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক। তাহলে আমরা বলতে পারি একটি সার্থক বাক্যের 3টি গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক। এটা লিখব, একটি সার্থক বাক্যের 3টি গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক। একটি সার্থক বাক্যের 3টি গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক। এখন লিখব হচ্ছে যথা, তারপরে আমরা উদাহরণ সহ ব্যাখ্যা করব। এর সাথে 3টি গুণ বা বৈশিষ্ট্য। এক হচ্ছে আকাঙ্ক্ষা। লক্ষ্য করো, আকাঙ্ক্ষা। আর 2 হচ্ছে আসক্তি, যেটা এই বানানটা কিন্তু তোমরা ম্যাক্সিমামই ভুল করে থাকো। এটা আসক্তি, তোমরা লিখে ফেলো হচ্ছে আসক্তি, কিন্তু এটা আমাদের কি লিখতে হবে? আসক্তি। আকাঙ্ক্ষা, আসক্তি, তারপরে কি? যোগ্যতা, তারপরে কি? যোগ্যতা। তাহলে লক্ষ্য করো, এই 3টা বৈশিষ্ট্য একটা সার্থক বাক্য যদি হতে হয়, এই 3টা বৈশিষ্ট্য অবশ্যই লাগবে। এই জন্য এটাকে বলা হচ্ছে আবশ্যিক। ঐচ্ছিক না কিন্তু আবশ্যিক। খেয়াল করো, এই 3টা বৈশিষ্ট্যের একটাও যদি না থাকে তাহলে সেটাকে বাক্য বলা যাবে না। সেটাকে কি বলা যাবে না? বাক্য বলা যাবে না। তো ঠিক আছে, আমরা এবার চলে যাই নেক্সট। এখন আমরা উদাহরণ সহ এই 3টা গুণ বা বৈশিষ্ট্যকে ব্যাখ্যা বা বিশ্লেষণ করব। লক্ষ্য করো, ধরো আকাঙ্ক্ষা, না? তাহলে আকাঙ্ক্ষা নিয়ে আমরা কথা বলছি। বাক্যের গুণ আকাঙ্ক্ষা। তো আকাঙ্ক্ষা বানানটা নিয়েও তোমাদের ঝামেলা আছে। খিও, আকাঙ্ক্ষা মানে খিও। তো তোমরা এখানে কিন্তু অনুসার দেওয়া ক্ষয় আকার খা দাও, যেটা হয় না। হ্যাঁ, তাহলে আকাঙ্ক্ষা, আসক্তি, এই যখন গুণগুলো তোমরা লিখতে যাও এখানে বানানটাই ভুল করে ফেলো, তখন কিন্তু অবভিয়াসলি নাম্বার কম আসে। তাহলে আসক্তির জায়গায় তোমরা আসক্তি লিখে ফেলো, আকাঙ্ক্ষা বানানটা ভুল করে ফেলো, তাহলে সেটা করা যাবে না কখনই।
ঠিক আছে, তাহলে আমরা যাই নেক্সট। লক্ষ্য করো তো দেখি আকাঙ্ক্ষা। তাহলে আকাঙ্ক্ষা কাকে বলে? তোমাকে দেখছিলাম বারবার যে আসলে কয়জন আমার সাথে যুক্ত আছো, তো তোমরা তোমাদের লিখে দিবে। এই যে দেখো একজন কমেন্টস লিখেছে বৈশাখী, আসক্তি। আসক্তি কি? এই যে দেখছো, আকাঙ্ক্ষা বানান ঠিক আছে, কিন্তু আসক্তি বানান ঠিক নাই। তোমরা কিন্তু ইতিমধ্যেই ভুল করে ফেলছো, বৈশাখী কবির আসক্তি লিখেছ। এটা কি হবে? আসক্তি হবে, আসক্তি। ঠিক আছে, এবার নেক্সট। তাহলে লক্ষ্য করো, তাহলে আকাঙ্ক্ষার সঙ্গে কী হবে? বাক্যের এক পদের পর অপর পদ বা অন্য পদ শোনার যে ইচ্ছা। আকাঙ্ক্ষা এমনি নর্মালি আমরা কি বুঝি? যে আমরা সাধারণত বলি যে আমার তো একটা তরমুজ খাওয়ার আকাঙ্ক্ষা ছিল, আমার একটা পিৎজা খাওয়ার আকাঙ্ক্ষা ছিল, আমার একটা বার্গার খাওয়ার আকাঙ্ক্ষা ছিল, এরকম আমরা বলি না? আকাঙ্ক্ষা মানে কি? অর্থাৎ ইচ্ছা, ইচ্ছা বা অভাব বোধ করা। হ্যাঁ, অভাব, অভাব অর্থনীতির ভাষায় এবার আকাঙ্ক্ষাটা অন্যরকম। তো এখানে আমরা দেখি আকাঙ্ক্ষাটা আসলে কি। তো এখানে আকাঙ্ক্ষাটা হচ্ছে নর্মাল যে আকাঙ্ক্ষা আমরা চিন্তা করি ওইটাই, অর্থাৎ একটা কিছু পাওয়ার বা জানার ইচ্ছা বা অভাব, সেটা কি বলা হচ্ছে? আকাঙ্ক্ষা। তাহলে আমরা বলতে পারি বাক্যের এক পদের পর অন্য পদ, বাক্যের এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা, তাই বাক্যের আকাঙ্ক্ষা। লক্ষ্য করো, এখানে বলা হচ্ছে যে বাক্যের আকাঙ্ক্ষা নিবৃত করতে হবে। কি করতে হবে? আকাঙ্ক্ষা নিবৃত করতে হবে, নাহলে এটা বাক্যের মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ হতে পারে না। একটু লক্ষ্য করো, যেমন আকাঙ্ক্ষা যদি নিবৃত্তি না ঘটে তাহলে সেটা সার্থক বাক্য হবে না। আকাঙ্ক্ষার নিবৃত্তি না ঘটলে সেটা কি হবে না? সার্থক বাক্য হবে না। একটু লক্ষ্য করো, যেমন আমি তোমাদেরকে বলছি, আকাঙ্ক্ষার নিবৃত্তি না হলে সাধারণত এরকম বলতে পারি, যেমন আমরা কিন্তু সংজ্ঞা দেওয়াই উদাহরণ দিতে হবে। উদাহরণ কিন্তু আমরা ইতিমধ্যে আমরা চেয়েছি, যে উদাহরণ এটা লাগবেই। তাহলে আকাঙ্ক্ষা উদাহরণ আমরা দিতে পারি এরকম যে, তুমি যদি বলো যে আমি ফুটবল, তাহলে কি? আকাঙ্ক্ষা থেকে গেল। অথবা যদি বলো যে সে ক্রিকেট, তাহলে এটা কি বাক্য হইল? সে ক্রিকেট, সে কি ক্রিকেট? না। তাহলে আমি ফুটবল কী হবে? এটা খেলি, আমি ফুটবল খেলি, আমি ফুটবল খেলি, আর সে ক্রিকেট খেলে। লক্ষ্য করো, তাহলে কিন্তু বাক্যটা পূর্ণাঙ্গ হচ্ছে। কীভাবে? যে এরপরে আর কিছু শোনার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকে না। তো বললাম আমি ফুটবল খেলি, সে ক্রিকেট খেলে। যদি বলতাম সে ক্রিকেট বা আমি ফুটবল, তাহলে কি বাক্যটা পূর্ণাঙ্গ হয়? মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে না। আমরা কিন্তু বাক্যের অবশ্যই সংজ্ঞায় বলেছি যে সুবিন্যস্ত পদের সমষ্টি দ্বারা বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়। এখানে কিন্তু সম্পূর্ণরূপে প্রকাশ পায়নি, আটকে যায়, আমাদের মধ্যে আকাঙ্ক্ষা থেকে যায় যে এরপরে কী হবে, এরপরে কী হবে। কিন্তু এখানে আমরা কি দেখব? যে যখন আমরা খেলি বা খেলে শব্দটা ক্রিয়াপদটা ব্যবহার করি, তখন কিন্তু বাক্যের আর কোনো আকাঙ্ক্ষা থাকে না। এটা কি বলছি হচ্ছে আমরা বাক্যের আকাঙ্ক্ষা। তাহলে বাক্যের আকাঙ্ক্ষা কী করতে হবে? নিবৃত করতে হবে। বাক্যের আকাঙ্ক্ষা নিবৃত করতে হবে, ঠিক আছে? এটাকে আমরা বলবো হচ্ছে কি? আকাঙ্ক্ষা বৈশিষ্ট্য। বাক্যের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আকাঙ্ক্ষা। এবার দেখো বাক্যের 2 নম্বর বৈশিষ্ট্য কি? আমরা 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আসক্তি। 2 নম্বর বৈশিষ্ট্য কি? আসক্তি, কিন্তু নট আসক্তি। আসক্তি মানে তো এডিক্টেড, কোনো একটা বিষয় কি এডিক্টেড, আসক্তি। আর এই আসক্তি মানে হচ্ছে কি? বাক্যের একটা কি, এটা বাক্যের হচ্ছে তোমার একটা গুণ বা বৈশিষ্ট্য। তাহলে দেখো আমরা যা বলছিলাম তোমাদের সাথে, এরপরে যাও। এরপরে হচ্ছে আসক্তি। কি বলবা? আসক্তিটা আর কিছুই না, আমরা জানি ইংরেজি বাক্যের একটা ঘটনা আছে বা সুশৃঙ্খলতা আছে পদের, যে এটার পরে এটা হবে। ঠিক বাংলা বাক্যের কিন্তু এরকম একটা সুশৃঙ্খলতা বা
সিরিয়াল আছে, হ্যাঁ, ওটাকে আমরা বলছি হচ্ছে আসত্তি। বা ইংরেজি বাক্যের সুশৃঙ্খলাটা কি? সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট। আর বাংলা বাক্যের সুশৃঙ্খলাটা কি? বাংলা, এটা হচ্ছে ইংরেজি বাক্য বলছি, হ্যাঁ, ইংলিশ। আর এটা হচ্ছে বাংলা। লক্ষ্য করো, বাংলাটা আমি বলছি হচ্ছে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস বার। একটু উদাহরণ দিলে তোমরা বুঝবে। যে আমি বললাম যে এখানে বলছি যে আই ইট রাইস, আর এখানে কি বলতেছ? আমি, এই যে দেখো রাইসটা শেষে ছিল না, অবজেক্টটা কোথায় ছিল? শেষে, আর এখানে আসছে পরে। আমি ভাত, আর ইটটা কোথায় ছিল? বার, এখানে কিন্তু গেল শেষে। আমি ইট ভাত খাই। তাহলে লক্ষ্য করো, এই যে সাবজেক্ট সাবজেক্ট অবজেক্ট, ওই যে অবজেক্ট এখানে চলে আসতো, আর বার বার। তাহলে এটা হচ্ছে বাংলা বাক্যের পদবিন্যাস, আর এটা হচ্ছে ইংরেজি বাক্যের পদবিন্যাস। ইংরেজি বাক্যের পদবিন্যাসটা কি? সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট। আর বাংলা বাক্যের পদবিন্যাসটা কি হবে? সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস বার। এই যে এই পদবিন্যাসটাকে রক্ষা করা বা মেনে চলার নামই হচ্ছে আসত্তি। তাহলে আমরা এটাকে গুছিয়ে কিভাবে লিখতে পারি একটু লক্ষ্য করো তো দেখি। গুছিয়ে আমরা কিভাবে লিখবো এটাকে? গুছিয়ে এইভাবে লিখতে পারি, গুছিয়ে এইভাবে লিখবো যে বাক্যের অন্তর্গত পদসমষ্টির, হ্যাঁ, বাক্যের অন্তর্গত পদসমষ্টির সুশৃঙ্খল পদবিন্যাসেই আসত্তি, এটা বলতে পারি। আমরা কি বলবো? বাক্যের অন্তর্গত পদসমূহের বাক্যের অন্তর্গত পদসমষ্টির সুশৃঙ্খল বিন্যাসেই কি আসত্তি বলতে পারি। বাক্যের অন্তর্গত পদসমষ্টির সুশৃঙ্খল বিন্যাসেই আমরা এটাকে বলতে পারি হচ্ছে সুশৃঙ্খল বিন্যাসেই আসত্তি। কি লিখলাম আমরা? বাক্যের অন্তর্গত পদসমষ্টির সুশৃঙ্খল বিন্যাসেই আসত্তি। তাহলে আমরা বলতে পারি বাক্যের এলোমেলোভাবে লেখা যাবে না, যে একটা গঠন বৈশিষ্ট্য আছে, যে গঠন, যে পদে এটার পরে এটা হবে, সিরিয়াল মেনটেন করে চলা, সাজানো, এটা কি বলা হচ্ছে? আসত্তি। আমি একটা উদাহরণ দিলে তোমরা এই বিষয়টা আরো স্পষ্ট হবে। আমরা যদি বলি যে এরকম, যে দেখো, কে মাঠে থেকে স্কুল ফিরে যাব বাড়ি। তো আমরা কি বলতে পারি? আমরা কি লিখলাম? কে মাঠে থেকে স্কুল ফিরে যাব বাড়ি। আচ্ছা, এনে আরো একটা লিখে দিতে পারি, খেলতে। তাহলে দেখো, এই যে বাক্যটা লিখলাম, এটা কি কোনো, এটাও তো পদসমষ্টি, পাশাপাশি তো পদগুলো বসছে। তো এগুলো কি বাক্য বলা যাচ্ছে? কেন বাক্য বলা যাচ্ছে না? কারণ এইটা আমাদের যে গঠন ছিল সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, এটাকে কিন্তু মানছে না। একটু লক্ষ্য করো, দেখো সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব এটা মানছে না। এখানে কি বলছি? খেলতে কে মাঠে থেকে স্কুল ফিরে যাব বাড়ি। তাহলে এটা কিন্তু আসলে কোনো অর্থই প্রকাশ করে না, এবং বক্তার যে মনোভাব সেটা গুছিয়ে প্রকাশ করতে পারছে না। এই জন্য এটাকে যদি আমরা বলি যে স্কুল থেকে বাড়ি ফিরে খেয়ে মাঠে খেলতে যাব, একটু লক্ষ্য করো তো বাক্যটা। এই আগের শব্দগুলোই কিন্তু আছে, আগের যে পদগুলো দিয়েছিলাম এটাই কিন্তু এখানে দিয়েছি। আমি কি লিখেছি? স্কুল থেকে বাড়ি ফিরে খেয়ে মাঠে খেলতে যাব। তো এটার কিন্তু একটা সিকোয়েন্স আছে, যে দেখো যাবো, যে ক্রিয়াপদটা কিন্তু শেষে, আমি কিন্তু শেষে বলেছি। আর সাবজেক্ট দেখো, এখানে আমি উজ্জ্বল আছি, স্কুল থেকে যাবোর মধ্যেই তো আমি আছে। তাহলে এখানেও লিখতে পারো, এটাও লিখতে পারো যে আমি এখানে যদি দাও যে আমি স্কুল থেকে
বাড়ি ফিরে খেয়ে মাঠে খেলতে যাব, এটা হতে পারে। অথবা আমি না দিলেও কিন্তু সাবজেক্ট উজ্জ্ব আছে আই। তাহলে একটু লক্ষ্য করো যে এই যে এত বড় একটা বাক্য লিখলাম, এটাকে গুছিয়ে লিখলে এরকম হয়, অর্থটা কত সহজ হয়ে যায়, আর আগেরটা কোনো অর্থ বোঝা যায় না। তাহলে এই যে প্রক্রিয়াটা এরকম সুশৃঙ্খল পদবিন্যাসের নামই হচ্ছে কি আসক্তি। তাহলে আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারতেছো। আর তারপরে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টস অপশানে গিয়ে কমেন্টস করে দিবে। ওকে, এবার নেক্সট লক্ষ্য করো দেখি। এরকম উদাহরণ তোমরা আরো বেশি করে বানাতে পারো। যেমন আমি ভাত খাই বলেছি, তুমি বললা যে খাই ভাত আমি, অথবা আমি খাই ভাত, এটা হলেও তো উল্টা হচ্ছে, তো ওইটাও কিন্তু বাক্য বলা যাবে না। আচ্ছা, এবার দেখো আমরা বলতে পারি হচ্ছে যোগ্যতা। আমরা এবার কি বলবো? 3 নম্বর গুণ হচ্ছে বাক্যের যোগ্যতা। তাহলে বাক্যের যোগ্যতা কি? বাক্যের যোগ্যতা আর কিছুই নয়, বাক্যের দেখবা যে পদগুলো থাকে, বা আমরা জানি যে একটা বাক্যের মনোভাব যদি সম্পূর্ণরূপে প্রকাশ করে তাহলে সেটা বাক্য হয়ে যায়। আমরা দেখলাম যে এক পদের পর অপর পদ শোনার ইচ্ছা, আচ্ছা এটা নিবৃত্তি হইলো, তারপরে সুশৃঙ্খলভাবে সাজাইলাম, এটাও ঠিক হইলো, কিন্তু তারপরেও বাক্য হবে না। কেন জানো? কারণ বাক্যের 2টা মিনিং থাকতে পারে, একটা হচ্ছে ইনার মিনিং আর একটা হচ্ছে বাইরের মিনিং। তো 2টা মিনিংয়ের মধ্যে মিল থাকতে হবে, একটা আউটার একটা হচ্ছে ইনার। ইনার এবং আউটার 2টা মিনিং, অর্থাৎ অন্তর্গত এবং ভাবগত 2টা যে মিনিং থাকে, এই মিনিংয়ের সামঞ্জস্য হইতে হবে, তাইলে কেবল এটাকে বাক্য বলা যাবে, আর নাহলে বাক্য বলা যাবে না। আমরা তাইলে বলতে পারি যোগ্যতার সংজ্ঞাটা কি বলতে পারি? বাক্যের অন্তর্গত ও ভাবগত, বাক্যের অন্তর্গত ও ভাবগত মিলবন্ধনের নামই মিলবন্ধনের, বাক্যের অন্তর্গত ভাবগত মিল বন্ধনের নামই যোগ্যতা। বাক্যের অন্তর্গত এবং ভাবগত মিলবন্ধনের নামই যোগ্যতা। একটু প্রশ্ন, এই বিষয়টা একটু ভালো করে লক্ষ্য করতে দেখি তোমরা বুঝো কিনা। যে অন্তর্গত ভাবগত মিলবন্ধন, আমি বলেছি যে বাক্যের পদসমষ্টির 2টা অর্থ থাকতে পারে, একটা হচ্ছে ইনার আর একটা হচ্ছে আউটার। এটা কীরকম দেখো একটু, যে আমরা বলতে পারি যে এটা বাক্য ঠিক আছে, কিন্তু সব ঠিক আছে, কিন্তু এটার ভাবগত যে অর্থটা এটা ঠিক নেই। যেমন এইরকম হতে পারে যে প্রচণ্ড প্রচণ্ড রুদ্রে কেবি কলেজ প্লাবিত, কলেজ প্লাবিত হয়েছে, কলেজ প্লাবিত হয়েছে। একটু লক্ষ্য করো তো দেখি, এই যে বললাম প্রচণ্ড রুদ্রে কেবি কলেজ প্লাবিত হয়েছে, বাক্যের কিন্তু আকাঙ্ক্ষাও ঠিক আছে, কারণ এক পদের পর অপর পদ শোনার যে ইচ্ছা, এখানে আর ইচ্ছা নাই, ইচ্ছার নিবৃত্তি ঘটেছে। অন্যদিকে দেখো যে বাক্যের যে ছিল তোমার সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, এটাও ঠিক আছে। তাহলে বাক্যের আকাঙ্ক্ষাও ঠিক আছে, আসত্যও ঠিক আছে। তাহলে কি ঠিক নেই? যোগ্যতা ঠিক নেই, কারণ এটার ইনার যে মিনিং এটার সাথে মিলতেছে না। ইনার মিনিংটা কি একটু লক্ষ্য করো। প্রচণ্ড রৌদ্রে কেবি কলেজ প্লাবিত হয়েছে, আমরা জানি রৌদ্রে কি প্লাবন হয়, রৌদ্রে কি প্লাবন, এটাও বলতে পারতাম যে প্রচণ্ড রৌদ্রে কেবি কলেজের মাঠঘাট খা করছে, বা প্রচণ্ড রৌদ্রে কেবি কলেজের মাঠ শুকিয়ে চৌচির হয়ে গিয়েছে, এটা হতে পারতো। কিন্তু এখানে আমরা বলছি যে প্লাবিত হয়েছে, তো প্লাবন কিসের দ্বারা হয়? প্রবল বর্ষণে হতে পারে, ভারী বর্ষণে হতে পারে। এখানে আমরা লিখতে পারতাম যে ভারী বর্ষণে কেবি কলেজ প্লাবিত হয়েছে, এটা হতে পারতো। তাইলে আমরা এটাকে বলতে পারতাম যে বাক্য ঠিক আছে। আর এখন কিন্তু বাক্যটা ঠিক নাই। আমরা যদি বলি যে এরকম, দেখো এরকম আরও অনেক উদাহরণ আছে আমরা যেগুলা সচরাচর বলে থাকি। যেমন ধরো আমরা যদি বলি যে উদাহরণ দিতে যে একজন বলল যে গরু আকাশে উড়ে, তাহলে একটু লক্ষ্য করো তো, গরুর কি পাকা আছে? গরু কি আকাশে উঠতে পারবে? গরু কি আকাশে উঠতে পারবে? পারবে না। কিন্তু এখানে কিন্তু বাক্যের আকাঙ্ক্ষাও মিটেছে, আসত্যেও সম্পূর্ণ হয়েছে। কিন্তু তাহলে কি সমস্যা হলো? সমস্যা হলো যে গরুর তো আকাশে উড়ে, যে বললো গরু তো আকাশে উঠতে পারে না, তাহলে উপমার ভুল প্রয়োগ করলো।
এই জন্য বাক্যের এটা যোগ্যতা হারাইলো, তার বাক্যটা এটা যোগ্যতা সম্পন্ন হলো না। তাহলে আমরা বলতে পারি বাক্যের অন্তর্গত এবং ভাবগত মিলবন্ধনের নামই হচ্ছে যোগ্যতা। একটু লক্ষ্য করে যদি বলতাম যে পাখি আকাশে উড়ে, তাহলে বাক্যটা যোগ্যতা সম্পন্ন। তাহলে বাক্যের যোগ্যতা হারাতে পারে কয়েকটা কারণে, বাক্যের যোগ্যতা হারাতে পারে কয়েকটা কারণে, বাক্যের যোগ্যতা নির্ভর করে কয়েকটা বিষয়ের উপর। যেমন রীতিশুদ্ধ অর্থবাচকতা, রীতিশুদ্ধ অর্থবাচকতা, রীতিসিদ্ধ অর্থবাচকতা, এটা হচ্ছে বাক্যের যোগ্যতা নির্ভর করে। তারপরে হচ্ছে যে বাহুল্য দোষ, বাহুল্য দোষ, বাহুল্য দোষে তোমার বাহুল্য দোষের জন্য কিন্তু এটা ইয়া হয়। আচ্ছা, তারপরে হচ্ছে উপমার ভুল প্রয়োগ, উপমার ভুল প্রয়োগ। তারপরে যে দুর্বুদ্ধ শব্দের ব্যবহার, এটার জন্য বাক্য যোগ্যতা হারায়। দুর্বুদ্ধের শব্দের ব্যবহার, দুর্বুদ্ধ শব্দের ব্যবহার, দুর্বুদ্ধ শব্দের ব্যবহার, এটার জন্য কি করে বাক্য তার কি হারায়, যোগ্যতা হারায়। দুর্বুদ্ধ শব্দের ব্যবহার। একটু আরেকটু লক্ষ্য করো যে আমাদের ইতিমধ্যেই হয়েছে কত মিনিট, 29 মিনিট হয়েছে, 30 মিনিট হচ্ছে। আচ্ছা দেখো, দুর্বোধ্য শব্দের ব্যবহার। তারপর হচ্ছে বাক দ্বারা শব্দের পরিবর্তন, বাক দ্বারায় শব্দের পরিবর্তন, বাক দ্বারা শব্দের পরিবর্তন, পরিবর্তন। তো এই বিষয়গুলোর উপরে কিন্তু যোগ্যতা নির্ভর করে। আমরা বলতে বাগদার শব্দ, আমরা যদি অরণ্য রুদন শব্দ নিষ্ফল আবেদন, কেউ যদি মনে করে যে অরণ্য মানে তো বন, তাহলে আমরা বনের বদলে বনের ক্রন্দন বললাম, তাহলে কিন্তু হবে না। দুর্বোধ্য শব্দের ব্যবহার, যেমন কঠিন শব্দ যদি কেউ ব্যবহার করে যেগুলা সচরাচর মানুষের কাছে প্রচলিত না, বুঝে না, তাহলে বাক্য কী হারাবে, যোগ্যতা হারাবে। এভাবে কিন্তু বাক্যের যোগ্যতা এই বিষয়গুলোর উপরে নির্ভর করে। এবার আমরা যদি আরেকটু সময় নেই, তাহলে হয়তো আরেকটা বিষয় দেখতে পারি। দেখো, খুব দ্রুত একটু দেখতে হবে, আমাদের হাতে সময় কিন্তু খুবই কম। আচ্ছা, বাক্যের সংজ্ঞা তো আমরা দিয়েছি, বাক্যের সংজ্ঞা আগের মতো। এখন বলতে পারি বাক্য কাকে বলে। গঠনগতভাবে বাক্যের প্রকারভেদ, অর্থাৎ আমরা বলতে পারি যে গঠনগত বাক্য কত প্রকার, কী কী উদাহরণ সহ আলোচনা করবো। প্রশ্নটা হবে এরকম, 2 নম্বর প্রশ্নটা, বাক্যের সংজ্ঞা দাও, উদাহরণ সহ গঠনগতভাবে বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করো। কি বলতে পারি, বাক্যের সংজ্ঞা দাও, উদাহরণ সহ গঠনগতভাবে বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করো। ঠিক আছে, এটা হতে পারে। তারপরে আমরা এটা বাক্যের সংজ্ঞা তো ইতিমধ্যে দিয়েছি, যে বাক্যের যে সবিন্যস্ত পদের সমষ্টি দ্বারা বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে কি বলে, বাক্য বলে। তো যাই হোক, গঠনগতভাবে বাক্য হচ্ছে 3 প্রকার। গঠনগতভাবে বাক্য কত প্রকার, গঠনগতভাবে বাক্য 3 প্রকার, যথা 1, গঠনগত বাক্য 3 প্রকার। 1 হচ্ছে সরল, 2 জটিল বা মিশ্র বাক্য, 3 যৌগিক বাক্য। তো লক্ষ্য করো, সরল বাক্য কাকে বলে একটু বাক্য ধরো, আমরা এখন উদাহরণ সেগুলা ব্যাখ্যা করব। তাহলে আমরা প্রথমে বলছি হচ্ছে সরল বাক্যের কথা। দেখি সরল বাক্য কাকে বলে। সরল বাক্য হচ্ছে যে বাক্যের, তোমরা একটু লিখে নিলে ভালো হয়, আমি বলে যাচ্ছি, কারণ বোর্ডের সবগুলো লিখতে গেলে হয়তো আমাদের সময় কম পাওয়া যাবে। তারপরে আমি দেখছি। দেখো, সরল বাক্য, যে বাক্যের একটিমাত্র ক্রিয়া এবং যে বাক্যের একটিমাত্র করতে এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে, তাকে বলে হচ্ছে, তাকে কি বলে, সরল বাক্য। তারপরে যে বাক্যের একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে,
তাকে ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে, তাকে সরল বাক্য বলে। যেমন যেমন বৃষ্টি হচ্ছে, এটা একটা বাক্য হইতে পারে, বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, এখানে একটি সাময়িক ক্রিয়া আছে। আমি বলতে পারি যে রাসেল বল খেলে, একটি কর্তা একটি সমাপিকা ক্রিয়া। তো এগুলোকে আমরা বলবো হচ্ছে সরল বাক্য। তো মনে রাখবে যে সরল বাক্যের যদি মানে অবজেক্ট বড় হতে পারে অথবা এটার এক্সটেনশন থাকতে পারে, তারপরে ওইটাকে আমরা কি বলবো, সরল বাক্যই বলবো। এরকম একটা উদাহরণ আমি দিচ্ছি সরল বাক্যের, একটু দেখো যে মূল উদ্দেশ্য কিন্তু একটা কর্তা একটা ক্রিয়াই থাকবে, কিন্তু বাক্যটা দেখে হয়তো তোমার কাছে বড় হতে পারে। যেমন যদি বলি এরকম, সরল বাক্যের একটু উদাহরণ দেখো, একটু বড় করে দিচ্ছি। হ্যাঁ, বড় করে উদাহরণটা কেমন হতে পারে, যে হতে পারে এরকম যে জাতীয় দলের অধিনায়ক মুশফিকের ছোট ভাই করিম ভালো ফুটবল খেলে। একটু লক্ষ্য করতে দেখি, এটা কিন্তু অবশ্যই সরল বাক্য। কি বাক্য? সরল বাক্য। বড় দেখা যাচ্ছে কিন্তু তারপরেও সরল বাক্য। কেন জানো এটা কেন সরল বাক্য? জাতীয় দলের অধিনায়ক মুশফিকের ছোট ভাই আসলে খেলে কে করিম, আর কি খেলে? ফুটবল খেলে। তাহলে কর্তা একটা ক্রিয়া একটা, যত বড়ই হোক তারপরে ওটা কি সরল বাক্য। কারণ কি সরল বাক্য? এটা হচ্ছে এক্সটেনশন, এটা হলো সাবজেক্টের এক্সটেনশন, আর হলো অবজেক্টের এক্সটেনশন। তাহলে যাই হোক, আমার উদ্দেশ্য এবং বিধেয় অর্থাৎ একটা কর্তা একটা সমাপিকা ক্রিয়া, এটাকে আমরা সরল বাক্য বলছি। আর জটিল বাক্য কাকে বলছি একটু লক্ষ্য করি আমরা। জটিল বাক্য কাকে বলে? তাহলে দুই হচ্ছে জটিল, তাহলে দুই জটিল বা মিশ্র বাক্য। তাহলে একটু লক্ষ্য করো, জটিল বাক্য বা মিশ্র বাক্য। তাহলে জটিল বাক্যের সংজ্ঞাটা হচ্ছে যে একটি প্রধান খণ্ডবাক্য এবং তার আশ্রয়ে এক বা একাধিক আশ্রিত খণ্ডবাক্য থাকে। যে বাক্যে, তাহলে আমরা কি বলতে পারি, যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য এবং তার অধীনে এক বা একাধিক আশ্রিত খণ্ডবাক্য থাকে, সেই বাক্যকে জটিল বাক্য বলে। সেই বাক্যকে কি বলে? জটিল বাক্য বলে। যেমন যে পরিশ্রম করে সেই সফলতা পাবে, বা কঠোর পরিশ্রম করলে সফলতা আসবে। আমরা এরকম বলতে পারি যে যদি তুমি আসো তবে আমি যাব, ঠিক আছে? যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। এই বাক্যগুলো কি? জটিল বা মিশ্র বাক্য। আচ্ছা, আমরা শেষ করবো এখনই। আমরা আরেকটা আছে, এটা একটু লিখে দিই, দেখো। এটা হচ্ছে যৌগিক বাক্য। কি বাক্য? যৌগিক। তাহলে 3 যৌগিক বাক্য।
লক্ষ্য করো, আমরা যৌগিক বাক্যের সঙ্গে আমরা বলতে পারি যে দুই বা ততোধিক পরস্পর নিরপেক্ষ, দুই বা ততোধিক সরল বাক্য। হ্যাঁ, যদি দুই বা ততোধিক সরল বাক্য যে বাক্যে থাকে তাকে বলতে পারি আমরা যৌগিক বাক্য। অথবা আমরা বলতে পারি যে বাক্যে পরস্পর নিরপেক্ষ, পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক, নিরপেক্ষ বা স্বাধীন আর কি, ঠিক আছে, দুই বা ততোধিক সরল বাক্য এবং ও আর কিন্তু অথবা বা কিংবা অথচ ইত্যাদি যোজক দ্বারা যুক্ত থাকে, যুক্ত থাকে, তাকে যৌগিক বাক্য বলে। তাকে কি বলে? যৌগিক বাক্য বলে, তাকে যৌগিক বাক্য বলে। যেমন, তাহলে আমরা শেষ করবো এখনই, এই উদাহরণটা আমি একটু বুঝাই দিই। এটা যে বাক্যে পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বাক্য এবং ও আর কিন্তু অথবা বা কিংবা অথচ ইত্যাদি যোজক দ্বারা যুক্ত থাকে তাকে যৌগিক বাক্য বলে। তাহলে তো বুঝতেই পারতেছ, যৌগিক বাক্যগুলো আমরা দেখবো যে রাজনৈতিক নেতারা যখন ভাষণ দেন তখন কিন্তু যৌগিক বাক্য ব্যবহার করে থাকেন। তো এটার আমরা উদাহরণ দিতে পারি, যেমন যেমন এরকম হতে পারে যে রহিম ও করিম স্টেশনে উঠল এবং ট্রেনে ওঠার পর ট্রেন ছাড়ল, ট্রেন ছাড়ল। রহিম করিম স্টেশনে বসলো এবং ট্রেনে ওঠার পর ট্রেন ছাড়লো। এটা হতে পারে হচ্ছে যৌগিক বাক্য। এরকম অসংখ্য যৌগিক বাক্য আছে যেগুলো আমরা আমাদের নিত্য ব্যবহারিক কথাবার্তায় ব্যবহার করে থাকি। তো যাই হোক, তো এই ছিল আজকে আমার ক্লাস তোমাদের সাথে। আগামী ক্লাসে অবশ্যই আমরা বাক্য রূপান্তর, বাক্য পরিবর্তন করব। তো আমরা এই যে গঠনগুলো দিলাম, যৌগিক, জটিল, যৌগিক, এগুলো আমরা একটু জানবো। আর বেশ কিছু নিয়ম আমরা দিব যেগুলো হচ্ছে বাক্য পরিবর্তনের জন্য কাজে লাগবে। তো ঠিক আছে, তোমাদের সাথে হয়তো আগামী দিন দেখা হবে আমাদের রুটিন অনুযায়ী। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।